রামপুর নামক কোনো একটি গ্রামে সিমরান নামের একটি অনাথ মেয়ে বসবাস করত। কিছুদিন আগে সিমরানের বাবা মায়ের কোনো একটি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়। সিমরানের পাশে দাঁড়ানোর জন্য তার কোনো রিলেটিভই সামনে এগোয় না। সিমরান অনেক ভালো কাপড় সেলাই করতে পারত। এর কারণে সে তার বাবা মায়ের মৃত্যুর পর নিজের ভরণ পোষণের জন্য নিজেই গ্রামের মহিলাদের কাপড় সেলাই করত। আর সে যা টাকা ইনকাম করত তা থেকে কিছু টাকা সে জমিয়ে রাখতো। আর সেই টাকাগুলো দিয়ে মাস শেষে সে তার স্কুলের ফিস জমা দিত। আর এইভাবেই সে স্কুলে পড়ালেখার পাশাপাশি তার সেলাইয়ের কাজটিও চালিয়ে যাচ্ছিল। সিমরানের সেই ছোট্ট ভাঙা কুঠুরির সামনে অনেক বড় একটি বাংলোতে মীরা নামের একটি মেয়ে বসবাস করত। মীরা এবং সিমরান দুইজনেই একই স্কুলে পড়ালেখা করত। আর দুইজনের মধ্যে এক সময় খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুজনে একই সঙ্গে স্কুলে যেত এবং একই সঙ্গে স্কুল থেকে ফিরে আসতো। এমনই একদিন মীরা তার মাকে বলে, মাম্মি মাম্মি আমাকে তাড়াতাড়ি 50,000 টাকা দাও। তুমি তো জানোই যে খুব ভালো দাম যাচ্ছে, আমার মেকআপ ড্রেস সবকিছু কিনতে হবে, তাড়াতাড়ি দাও না মা। এত কি ভাবছো তুমি? মীরা, এক সপ্তাহ আগে তুমি আমার থেকে 50,000 টাকা নিয়েছিলে, আবার এখনো তোমার 50,000 টাকা চাই। মা, টাকাগুলো না খুব কষ্ট করে ইনকাম করা হয়। দেখো মা, হয়তো তোমার বাবা ধনী, এর কারণে এইটাই নয় যে তুমি দুই হাতে টাকা উড়াবে। টাকাগুলো বুঝে শুনে খরচ করতে হবে। তুমি তোমার বান্ধবী সিমরানকে দেখে কিছু শিখতে পারো। একবার দেখো, ওর বেচারার কিন্তু ইনকাম করার কেউ নেই। ও গ্রামের সকলের কাপড় সেলাই করে ইনকাম করে, আবার তোমার স্কুলে পড়ালেখা করে। ওর থেকে তোমার কিছু শেখা উচিত মা। মা, তুমিও না কি বলো তো, ওই গরিব মেয়েটার কথা বারবার কেন তুলো তুমি? আরে আমি ধনী মেয়ে, আর আমি ওর সাথে তুলনা করাটা একদম পছন্দ করি না। দেখো মা, আমার বাবার অনেক টাকা আছে, আর আমি ওর মতো এত ভাবতে পারবো না। দেখো মা, এখন কথা না বাড়িয়ে আমাকে টাকাগুলো দাও। আর প্লিজ আমার সামনে অন্তত ওই গরিব সিমরানের প্রশংসা আর করো না। আর শোনো মা, ওর মতো একটা গরিব মেয়ে কখনোই আমার বন্ধু হতে পারে না। ও আমার হোমওয়ার্ক গুলো করে দেয়, আমার টেস্টে হেল্প করে দেয়। আমি একটু কম মেধাবী, এর কারণে ওর সাথে ভাব করি। এছাড়া ওর সামনাসামনি হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। ওর কারণে আমার উপকার হয়, আর এর জন্যই আমি ওর সাথে কথা বলি। মীরা এমনটা বলছিল। ঠিক সেই সময়ই সিমরান এক বাটি হালুয়া নিয়ে তাদের বাড়িতে আসে এবং মীরার মাকে বলে, আন্টি, আমি আমার নিজের হাতে এই হালুয়া রান্না করেছি, একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। সেটা তো ঠিক আছে মা, আমি টেস্ট করে নেব, কিন্তু তার আগে এটা তো বলো যে এই মিষ্টি কোন খুশিতে খাওয়াচ্ছ তুমি? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরে না না আন্টি, এখন আমি বিয়ে করব না। প্রথমে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। আন্টি, আমাদের ক্লাসের রেজাল্ট দিয়েছে আর আমি টপ করেছি, এর কারণেই আপনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি। আর আন্টি, আপনি মীরাকেও একটু বোঝান, কারণ এই বছর ওর রেজাল্টটা খুবই খারাপ হয়েছে। পড়ালেখায় একটু মনোযোগী হলেই ওর রেজাল্টটাও কিন্তু খুব ভালো হবে। ও কিন্তু ফেল করেছে। সিমরানের বাচ্চা, আমি আমার মাকে আমার মতো করে বুঝিয়ে নিতাম। তুই আমার মাকে কেন বললি যে আমি ফেল করেছি? তোকে তো আমি পরে দেখে নেব। আর তুই এখানে আমাদের মিষ্টি দিতে এসেছিলি, তাই না? দেওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নেব, যা এখান থেকে এখন। এটা বলে মীরা সিমরানকে তার বাড়ি থেকে বের করে দেয়। আর এদিকে মীরার মা কলাবতী মীরার ফেলের কথা শুনে প্রচন্ড রেগে যায়। আর সে মীরাকে অনেক জোরে একটি থাপ্পড় দিয়ে বলে, মীরা, তুই এবারও ফেল করেছিস। তুই এবার দিয়ে 2 বছর এক ক্লাসে থাকলি। আরে সিমরানকে দেখে তো কিছু শিখতে পারিস। ও একটু একটু করে জবা করে পড়ালেখা করে, আমাদের সমাজে তুই আমার নাক কাটিয়ে দিলি। আরে যখন মানুষে জিজ্ঞাসা করবে যে আমার মেয়ে কি করেছে, কেউ যদি জানতে পারে তুই ফেল করেছিস, তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে? ভেবেছিস একবারও? লোকে কত অপমান করবে আমাদের। আরে তোর জন্য এতগুলা টিউশন রেখেছিলাম, তবুও তুই ফেল করলি। আজকাল একটু বেশি বেয়াদব হয়ে গেছিস তুই। এর কারণে আজ থেকে তোর হাত খরচ বন্ধ, 1 টাকাও পাবি না তুই। আর আমার কথার উপর তুই একটা কথাও বলবি না। আর এটা বলে কলাবতী প্রচন্ড রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মীরা তার হাত খরচ বন্ধ হওয়ার কথা শুনে দৌড়ে তার বন্ধুদের কাছে যায় এবং তাদেরকে বলে, না শোনায় না, তানিয়া, তোমরা জানো আজ পর্যন্ত আমার মা আমাকে হাত পর্যন্ত দেয়নি। আর আজকে শুধুমাত্র ওই সিমরানের কারণে আমার মা আমাকে অনেক মেরেছে আর আমার হাত খরচ বন্ধ করে দিয়েছে। ভাবতে পারছো এখন আমরা পার্টি করবো কিভাবে, ঘুরবো ফিরবো কিভাবে? এই সব কিছু ওই সিমরানের কারণে হয়েছে। আমি তোকে ছাড়বই না। হ্যাঁ মীরা, তুই ঠিকই বলেছিস, যেখানে যাব শুধু ওর প্রশংসা। প্রিন্সিপাল ওর প্রশংসা করে, সবাই শুধু ওর প্রশংসাই করে, এমনকি ক্লাস টিচার, প্রতিবেশীরা, সকল মহিলারা ওর প্রশংসা করে। আর সব থেকে বড় কথা হলো মায়েরাও বলে, সব সময় একটা কথাই বলে যে ওই গরিব সিমরানের মতো হয়ে দেখাও। আর ওই গরিবের বাচ্চাটার এত কিছু ফ্রিতে পাচ্ছে, নিজেই ইনকাম করছে, তবুও কত দেমাগ।
তুই ঠিকই বলেছিস, ওর একটা ব্যবস্থা করতেই হবে। একবার ভেবে দেখ মীরা, আজকে তোর মা তোকে একটা থাপ্পড় মেরেছে, এমন না হয় যে কালকে বাড়ি থেকে বের করে দেয়। মীরা প্রচন্ড রেগেছিল। সে সিমরানকে শিক্ষা দেওয়ার জন্য সিমরানের বাড়িতে যায়। ঠিক সেই সময় সিমরানের বাড়িতে জমিদারের স্ত্রী আসে এবং সে সিমরানকে বলে, সিমরান, আমি তোমার পোশাক সেলাইয়ের ব্যাপারে অনেক প্রশংসা শুনেছি। তুমি নাকি অনেক সুন্দর সুন্দর কাপড় সেলাই করতে পারো। আমার 2 মেয়ের বিয়ে, এর কারণে আমি আমার মেয়ের সকল পোশাক তোমার থেকেই বানাতে চাই। আমার মেয়ের শাড়ি, লেহেঙ্গা সবকিছু তুমিই বানিয়ে দেবে। 10টা শাড়ি, 10টা লেহেঙ্গা, 10টা 3 পিস সবকিছু একদম রেডি করে দিবে, ঠিক আছে মা? হ্যাঁ আন্টি, অবশ্যই, কেন নয়। আমি আপনার 2 মেয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে পোশাক বানিয়ে দেব এবং সেগুলো হবে অনেক সুন্দর সুন্দর এবং লেটেস্ট ডিজাইনের। আপনার বিচার দেওয়ার কোনো সুযোগই থাকবে না। কিন্তু আন্টি দেখুন, আমি অনেক গরিব একটা মেয়ে, আমার কাছে এত টাকা নেই যে আমি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আগে থেকেই নিজের কাছে স্টোর করে রাখবো। আপনার জামা কাপড়গুলো বানাতে অনেকগুলো জিনিস লাগবে, লেজ, বোতাম, কাপড়, সুতো, সুচ সবকিছু লাগবে। আর এর জন্য অ্যাডভান্স কিছু টাকা দিলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মা সিমরান, এই নাও তোমার অ্যাডভান্স টাকা। আর সকল কাপড়গুলো সময় মতো রেডি করে রেখো, কেমন? আর মনে রেখো, এগুলো বিয়ের পোশাক, আমাদের যেন কোনো অপমান না হয়। এটা বলে জমিদারের স্ত্রী সিমরানকে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জমিদারের স্ত্রী এবং সিমরানের এই সকল কথাগুলো বাইরে দাঁড়িয়ে মীরা শুনছিল। এরপর মীরা মনে মনে ভাবে, একটা সুযোগ পেয়েছি, সিমরানকে এখন শিক্ষা দেব। যেখানে যাই সবাই শুধু সিমরান এমন, সিমরান তেমন, সিমরানের মতো হও। আর মা তো আজকে সিমরানের কারণে আমাকে থাপ্পড় মেরে দিল, এমনকি আমার পকেট মানি পর্যন্ত বন্ধ করে দিল। এখন দেখ সিমরানের বাচ্চা, আমি তোকে কিভাবে শিক্ষা দিই। এখন দেখ সিমরানের বাচ্চা, আমি যদি জমিদারের মেয়েদের কাপড় নষ্ট না করতে পারি তাহলে আমার নাম পরিবর্তন করে রাখিস। পুরো গ্রামের মধ্যে আমি তোর নাক কাটিয়ে দিব। নিজের শেষ হওয়ার জন্য সময় গুনতে শুরু করে দে সিমরান। অন্যদিকে বেচারি সিমরান এসব ব্যাপারে কিছুই জানতো না যে এখন তার জীবনে কেমন ঝড় আসতে চলেছে। সে বেচারা দিনরাত পরিশ্রম করে এবং সুন্দর সুন্দর লেহেঙ্গা, শাড়ি, কাপড়, ড্রেস এবং নানান কিছু তৈরি করে। আর কিছুদিন দিনরাত পরিশ্রম করার পর সে কিছুদিনের মধ্যেই সবকিছু কমপ্লিট ভাবে তৈরি করে ফেলে। সিমরান অনেক খুশি ছিল। আরে বাহ, আমি কিছুদিনের মধ্যেই সব কাপড় কমপ্লিট করে দিয়েছি, এখন এই জন্য আমি অনেক ভালো টাকা পাবো। এমনি তো রেজাল্ট ভালো হওয়ার জন্য আমি তো স্কলারশিপ পেয়ে যাব, আমার পড়ালেখা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু স্কুলে যাবার জন্য ভালো ভালো কাপড়, পোশাক সবকিছু আমি ভালোভাবে তৈরি করে নিতে পারবো। এটা ভেবে সিমরান অনেক খুশি ছিল এবং সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মীরা তার বান্ধবীদের সাথে করে সিমরানের বাড়িতে প্রবেশ করে এবং যেখানে সিমরান সকল কাপড়গুলো রেডি করে যত্ন করে রেখে দিয়েছিল সেখানে গিয়ে সে কাপড়গুলোতে আগুন লাগিয়ে দেয়। এমনটা করে মীরা অনেক খুশি হয়। অন্যদিকে সকালবেলায় সিমরান অনেক খুশি খুশি ঘুম থেকে ওঠে এবং যখন সে সব কাপড়গুলো এইভাবে পুরো অবস্থায় দেখে তখন তার পায়ের নিচে মাটি সরে যায় এবং সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এমনটা হতে পারে না, এত বড় অনর্থ কিভাবে হতে পারে? রাতে তো সবকিছু ঠিকঠাকই ছিল, তাহলে কে করলো এমনটা? আর আজকেই তো বিয়ে, জমিদারের স্ত্রী কাপড়গুলো নিতেই আসবে, আমি কি জবাব দিব ওনাদেরকে? আজ পর্যন্ত গ্রামে আমার যা মান সম্মান ছিল সবকিছু শেষ হয়ে যাবে, সবাই আমার নামে ছিছি করবে। কি করব আমি? আর কেউ তো আমার থেকে কাপড় সেলাই করাতে আসবে না, আমি কিভাবে নিজের ভরণ পোষণ করব তাহলে? আর আমি আমার পড়ালেখাই বা কিভাবে করব? কাল পর্যন্ত আমি কত খুশি ছিলাম, আর আজকে এটা কি হয়ে গেল আমার সাথে? আমি কার কি ক্ষতি করেছি? কারোর সাথে তো আমার কোনো শত্রুতাও নেই। এমনটা বলে সিমরান অনেক কান্না করছিল। ঠিক সেই সময় জমিদারের স্ত্রী চলে আসে তার লেহেঙ্গা, ড্রেস এবং শাড়ি নেওয়ার জন্য। সে সিমরানের থেকে তার ড্রেসগুলো চাই। ঠিক সেই সময় সিমরান মাথা নিচু করে জমিদারের স্ত্রীকে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার সকল ড্রেসগুলো বানিয়ে রেডি করে দিয়েছিলাম আর সেগুলো দেখতে অনেক সুন্দরও হয়েছিল। কিন্তু আন্টি, রাতে একটি সমস্যা হয়ে গেছে, জানি না কে আমার সেলাই করা সকল কাপড়গুলোই পুড়িয়ে দিয়েছে। আপনি আমার কথাগুলো বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না আন্টি। দেখ সিমরানের বাচ্চা, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি তোকে আগেই বলেছিলাম যে এইটা বিয়ের বিষয়। এখন আমি জানি না তুই কি করবি, কোথায় থেকে আমাকে আমার ড্রেসগুলো নিয়ে এসে দিবি। আমি আমার ড্রেসগুলো ফিরে পেতে চাই। শোন, আমি আমার সব কাপড়গুলো চাই, আর যদি কাপড় দিতে না পারিস তাহলে
এর পরিবর্তে আমি 2 লক্ষ টাকা চাই। আর যদি 2 লক্ষ টাকা ফিরিয়ে না দিস না, তাহলে তুই খুব ভালোভাবে জানিস যে আমি জমিদারের স্ত্রী। তোকে যে কোন কেসে ফাঁসিয়ে দেব, তারপর তুই সারা জীবন জেলের ঘানি টানবি, কোনোদিনও ওই জেল থেকে বেরিয়ে আসতে পারবি না। জমিদারের স্ত্রীর এমন হুমকি শুনে সিমরান প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থেকে মীরা এবং তার বান্ধবীরা এই সকল কথা শুনছিল। তারা অনেক খুশি হয়। তারা যেমনটা চাচ্ছিল তেমনটা হয়ে গেছে। সিমরান প্রচন্ড কান্না করছিল এবং সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে জঙ্গলের রাস্তা ধরে হেঁটেই যাচ্ছিল এবং হেঁটেই যাচ্ছিল। তখন সে হঠাৎ করে রাস্তা ভুলে যায় আর সে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে একদিকে অনেকগুলো সোনার সেলাই মেশিন ছিল এবং অন্যদিকে অনেকগুলো রূপার সেলাই মেশিন ছিল। এটা দেখে সিমরান প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সিমরানের সামনে একটি ভয়ঙ্কর ডাইনি এসে হাজির হয় আর সে সিমরানকে বলে, বোকা মেয়ে, তুই আমার এই জঙ্গলে আসার সুযোগ খুঁজছিলি কোথায় থেকে? তুই জানিস না এই জঙ্গল আমার, আর এই জঙ্গলে যে আসে সে কখনো ফিরে যেতে পারে না, সে আমার শিকার হয়ে যায়। এখানে কেউ আসে না, আর তুই কিভাবে সাহস করলি এখানে আসার? আমি তোকে ছাড়বো না, খেয়ে ফেলবো তোকে একদম। আর তার কারণ হলো তুই আমার জাদুর সোনা এবং রূপার সেলাই মেশিনের নদী দেখে নিয়েছিস, আর এই নদীর ওপর যার একবার নজর যায় তার বেঁচে থাকা মুশকিলই নয়, একদম অসম্ভব। হ্যাঁ ডাইনি, আপনি আমাকে খেয়ে নিন। এই জীবন রেখে আমি আর কি করব? কার জন্য বাঁচবো আমি? আমার সামনে আগুন আর পেছনে পানি। এখন আপনি যদি আমাকে খেয়ে না নেন, তাহলে ওই জমিদারের স্ত্রী আমাকে জেলে ভরে দেবে আর সেখানে গিয়ে সারা জীবন আমাকে জেলের ঘানি টানতে হবে, যেখানে আমার কোনো দোষই নেই। বাবা মায়ের মৃত্যুর পর অনাথ আমি। নিজের ভরণ পোষণের জন্য সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করতাম। জানি না কি আমার সাথে শত্রুতা করে আজকে আমার সেলাই করা ড্রেসগুলো সব পুড়িয়ে দিয়েছে, আর যার কারণে আমাকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। হ্যাঁ, এটাই ভালো হবে যে আপনি আমাকে খেয়ে নিন। কম করে হলেও আপনার উপকারে তো আসতে পারবো, আপনার পেট ভরে যাবে আমাকে দিয়ে। এমনটা বলে সিমরান অনেক কান্না করছিল, আর সিমরানের এমন অবস্থা দেখে সেই ডাইনি সিমরানের ওপর খুব মায়া হয়। আর এরপর ওই ডাইনি সিমরানকে বলে, সিমরান, তোমার জীবনের এত বড় সমস্যা দেখে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার উপর আমার দয়া চলে এসেছে, আর এর কারণে আমি এখন আর তোমাকে খাবো না, উল্টো তোমাকে সাহায্য করব। আমি তোমাকে আমার জাদুর সোনার সেলাই মেশিনের নদী থেকে একটা জাদুর সোনার সেলাই মেশিন দিব, এবং জাদুর রূপার সেলাই মেশিনের নদী থেকে একটা জাদুর রূপার সেলাই মেশিন দিব। তুমি জাদুর সেলাই মেশিনকে থেকে যত ইচ্ছা ধন সম্পদ চেয়ে নিতে পারো, এবং জাদুর রূপার সেলাই মেশিনকে দিয়ে যেমন ইচ্ছা কাপড় সেলাই করতে পারবে। আর এতে তোমাকে কোনো রকম পরিশ্রম করতে হবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না, এবং তোমার মান সম্মানও আর নষ্ট হবে না। তুমি হাসি খুশিতেই নিজে জীবন কাটাবে। ডাইনি আন্টি, আপনি কত ভালো। কত মানুষ ডাইনিদেরকে ভালো খারাপ নানা ধরনের কথা বলে, কিন্তু আপনি আমার জন্য যেটা করলেন, এরপর আপনি আমার জীবনে সব থেকে ভালো ডাইনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাইনি আন্টি। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। এটা বলে সিমরান অনেক খুশি হয় এবং সেলাই মেশিনগুলো নিয়ে সে বাড়িতে চলে আসে এবং সে জাদুর রূপার সেলাই মেশিনকে বলে, জাদুর রূপার সেলাই মেশিন, আমার সামনে অনেক সুন্দর সুন্দর 10টা লেহেঙ্গা, 10টা শাড়ি এবং 10টা ড্রেস চলে আসুক। সেটা বলতেই তার সামনে সেই সবকিছু চলে আসে। সবকিছু দেখে সিমরান অনেক খুশি হয় এবং সময় থাকতে থাকতে সে জমিদারের বাড়িতে গিয়ে সেই সকল ড্রেসগুলো দিয়ে আসে। এরপর বাড়িতে আসার পর সে জাদুর সোনার সেলাই মেশিনটিকে বলে, জাদুর সোনার সেলাই মেশিন, আমার সামনে যেন অনেকগুলো টাকা চলে আসে, যেন আমি আমার পাশাপাশি আমাদের গ্রামে থাকা আরো অসহায় এবং দরিদ্র মানুষদেরকে সাহায্য করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমি চাই যে সবাই 2 বেলা পেট ভরে খাবার খাক, কেউ যেন ক্ষুধার্ত না থাকে। সিমরান এটা বলার সঙ্গে সঙ্গে তার সামনে অনেকগুলো টাকা চলে আসে, যেগুলো দিয়ে সিমরান নিজের জন্য অনেক সুন্দর একটি বাড়ি নেয় এবং এর পাশাপাশি সে গরিব এবং অসহায় মানুষদেরকেও সাহায্য করে। প্রথমেই সিমরানের অনেক নাম ডাক ছিল, আর এখন তো কোনো কথাই নেই। আর এই সব কিছু দেখে মীরার প্রচন্ড রাগ হয়। আমি এই ছোট লোকের বাচ্চাটিকে মানুষের সামনে হেয় করার কত চেষ্টা করেছি, কিন্তু জানি না এর কাছে কোথায় থেকে এত গুপ্ত সম্পদ চলে এলো যে ও রাতারাতি ধনী হয়ে গেল। আগে তো নিজে 2 বেলা পেট ভরে খাবার খেতে পেত না, আর এখন দেখো গ্রামের মধ্যে সবার মধ্যে বিতরণ করছে। কত নাম ডাক হচ্ছে ওর। খোঁজ তো আমাকে নিতেই হবে যে এর কাছে এমন কি আছে। এটা ভেবে মীরা সিমরানের বাড়িতে যায় এবং তাকে বলে, আরে সিমরান, তুই আমার এত ভালো বান্ধবী, আর আমাকে তুই বলবি না যে এত তাড়াতাড়ি এত ধনী কিভাবে হয়ে গেলি তুই? হঠাৎ করে তোর কাছে এত সম্পদ কোথায় থেকে চলে এলো? আমাকেও তো একটু বল শুনি।
সিমরান ছিল সাদাসিধা একটা মেয়ে। সে কিছুই জানতো না যে তাকে মীরা এইসব কিছু কেন জিজ্ঞাসা করছে। আর সবকিছু না জেনেই সে মীরাকে সকল কিছু বলে দেয়, সেই জাদুর, সোনা এবং রূপার সেলাই মেশিনের ব্যাপারে। এটা শুনে মীরা অনেক খুশি হয় এবং সে সেই সময়েই সিমরানের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেই জঙ্গলে উপস্থিত হয়, যেখানে জাদুর সোনা এবং রূপার সেলাই মেশিনে নদী প্রবাহিত হচ্ছিল। সবকিছু দেখে মীরা অনেক বেশি খুশি হয় এবং বলে, ও আচ্ছা, তাহলে এই হচ্ছে আসল রহস্য। এখন আমি আমার সঙ্গে করে জাদুর রূপা এবং সোনার সেলাই মেশিন নিয়ে যাব, আর এটার থেকে ধন সম্পদ নিয়ে আমি অনেক বেশি ধনী হয়ে যাব, কারণ আমার কাছে তো আগে থেকেই অনেক ধন সম্পত্তি আছে, আর আমি ওই সিমরানের বাচ্চার থেকে আরো বেশি ধনী হয়ে যাব। এটা বলে মীরা যখনই জাদুর সোনা এবং রূপার সেই নদীর মধ্যে হাত দেয়, ঠিক সেই সময়ই সেখানে সেই ডাইনি এসে উপস্থিত হয়। আর তার 1 মিনিটও লাগে না মীরাকে খেয়ে ফেলার জন্য। সে সঙ্গে সঙ্গে মীরাকে খেয়ে ফেলে, আর এর মাধ্যমে মীরা তার খারাপ কাজে শাস্তি পেয়ে যায়। অন্যদিকে সিমরানের ভালো ব্যবহার এবং সততার কারণে সিমরান অনেক সুন্দর একটি জীবন কাটায়। অনেক দিন আগের কথা, একটি গ্রামে চিন্টু নামে একটি বাচ্চা বাস করত। চিন্টুর বয়স যখন 3 বছর, তখন তার মা সাবিত্রী মারা গিয়েছিল। চিন্টুকে লালন পালন করার জন্য তার বাবা আবারও দ্বিতীয় বিবাহ করে। চিন্টুর সৎ মা সুনিতা প্রথম চিন্টুকে খুবই বেশি ভালোবাসতো। রমেশ এসব দেখে খুবই খুশি ছিল যে তার ছোট্ট ছেলে চিন্টু আবারও মায়ের ভালোবাসা ফিরে পেয়েছে। এরপর থেকে সুখে শান্তিতে তাদের জীবন কাটছিল। এভাবে প্রায় 3-4 বছর কেটে গেল। এরপরে রমেশ ও সুনিতার ঘরে 2টি বাচ্চা জন্ম নিল। চিন্টু তার ছোট ছোট ভাই দেখে খুবই খুশি হলো ও আদর করে তাদের ডাকতো ভোলি ও দীপু বলে। এভাবে সবকিছু ঠিকই চলছিল। একদিন সুনিতার মা কৌশালিয়া তাদের বাড়িতে বেড়াতে আসলো। কৌশালিয়া তার 2 নাতনির সঙ্গে চিঙ্কুকে খেলতে দেখে খুবই রেগে গেল ও তার মেয়ে সুনিতাকে বলল, আরে সুনিতা, তুই আমার নাতিদেরকে সৎ ভাইয়ের সাথে খেলতে কেন দিয়েছিস? ওদেরকে ওর কাছ থেকে দূরে রাখবি। মা, তুমি এটা কেমন কথা বলছো? চিন্টু তো আমার চোখের তারা, ওকে আমি খুব ভালোবাসি। তাছাড়া ও তো আমার 2 সন্তানকে অনেক ভালোবাসে। বাচ্চাদেরকে এরকম করতে নেই মা। হ্যাঁ হ্যাঁ, তাই ভাবে তুই। আজকে ভালোবাসছে, কালকে দেখবি জানে মেরে ফেলবে। মা, তাহলে কি করব বলো তো? শোন, জমি জামা ভিটা মাটি এসব ভাগ করতে গিয়ে আপন ভাই বোনের মধ্যে যুদ্ধ লেগে যায়, মারামারি পর্যন্ত হয়ে যায়, খুনাখুনি পর্যন্ত, আর এরা তো সৎ ভাই বোন। আচ্ছা মা, ঠিক আছে, আমি এসব নিয়ে ভাবছি। বলো তুমি কি খাবে? এসব দেখে কোনো কিছু আর খেতে ইচ্ছে করছে না, তবে চা নিয়ে আয়, চাটা খাচ্ছি। সুনিতা রান্নাঘরে গেল চা বানানোর জন্য। এদিকে তার 2 সন্তানের মধ্যে থেকে একজন জোরে জোরে কান্না করে উঠল। মা, মা, ব্যথা পেয়েছি, আমাকে বাঁচাও, লাগছে। সুনিতা রান্নাঘর থেকে দৌড়ে তার বাচ্চার কাছে আসলো ও বাচ্চাকে কোলে তুলে নিল। ঠিক ওই সময় তার মা কৌশালিয়াও সেখানে চলে আসলো আর বলল, কিরে চিন্টু, এ ছেলে, তুই কেন আমার নাতিকে ফেলে দিয়েছিস? হ্যাঁ, সৎ ভাই তো সৎ ভাই, আমি বলেছিলাম না? দেখ কি অবস্থা। সুনিতা, তুই তো আমার কথা বিশ্বাসই করিসনি। নানি, আমি তো কিচ্ছু করিনি, ও খেলতে খেলতে একাই পড়ে গেছে। চুপ, খবরদার তুই আমাকে নানি বলে ডাকবি না। আমি তোর নানি নাকি? আজ থেকে তোকে বলে দিচ্ছি, তুই আমার নাতিদের ধারে পাছেও যাবি না। যদি যাস তাহলে তোকে উপযুক্ত শাস্তি দেব। এসব কথা শুনে চিন্টু খুবই কষ্ট পেল ও বাড়ি থেকে বের হয়ে গেল। সে একটি খেজুর গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। খেজুর গাছের নিচে বসে চিন্টু কান্না করছিল। হঠাৎ করে চিন্টু একটি আওয়াজ শুনতে পেল ও সে ঘাবড়ে গেল। এই বাচ্চা, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? কে কথা বলছে? তুমি কে? দয়া করে আমার সামনে আসো। সঙ্গে সঙ্গে খেজুরের গাছ থেকে একটি খেজুর নিচে পড়লো। আমি খেজুর, আমি হলাম জাদুর খেজুর। আমি তোমার সমস্ত দুঃখ বুঝি। এখন থেকে তোমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তোমার সঙ্গে থাকবো আর তোমাকে সাহায্য করবো। তাহলে আমি তো এখন থেকে তোমার সঙ্গে কথা বলতে পারবো, আর তোমার সাথে কথা বলতে মন চাইলে আমি তোমাকে কিভাবে ডাকবো? হ্যাঁ, অবশ্যই তুমি আমার সাথে কথা বলতে পারবে। আজ থেকে এই খেজুরকে তুমি তোমার সাথে রাখো। যখনই হাতে নিয়ে 2 বার আওয়াজ দেবে, আমি তোমার সামনে হাজির হয়ে যাব।
খেজুর হাতে নিয়ে চিন্টু বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে দেখলো তার মায়ের ব্যবহারও একেবারে পাল্টে গেছে। চিন্টু, এতক্ষণ কোথায় মনে ছিলি? যা, রান্নাঘরে অনেকগুলো পাতিল রাখা আছে, মেজে নে। আজকের আগে সুনিতা কখনো এরকম ব্যবহার করেনি। তার ব্যবহার দেখে চিন্টু খুবই কষ্ট পেল। সুনিতা তার মায়ের কথায় পটে গিয়ে চিন্টুর সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। মা মা, আমি সমস্ত থালাবাটি ধুয়ে পরিষ্কার করেছি। খাবার কি আছে? আমার খুব ক্ষুধা লেগেছে। চিন্টুর কথা শুনে সুনিতা খুবই রেগে গেল আর বলল, কি, তুই তো সারাদিন শুধু খাবো খাবো করিস। এত খাবার কোত্থেকে দেবো? আমাকে খেয়ে ফেল, না হয় আমার বাচ্চাকে খেয়ে ফেল। যা এখান থেকে, চুপচাপ বারান্দায় গিয়ে শুবি, কিচ্ছু খাবার নেই। চিন্টু তার মায়ের কথায় কষ্ট পেয়ে চোখ ভর্তি পানি নিয়ে সেখান থেকে চলে গেল আর বারান্দায় শুয়ে সে তার বন্ধু খেজুরের সঙ্গে কথা বলতে লাগলো। দোস্ত দোস্ত খেজুর, আমি এখন কি খাবো? আমার খুবই ক্ষুধা লেগেছে। মা তো আমাকে কিছুই খেতে দিল না। আমার বন্ধু কি খেতে মন চাইছে, তাড়াতাড়ি বলো। যদি ক্ষীর খেতে পেতাম তাহলে খুবই ভালো লাগতো। সঙ্গে সঙ্গে চিন্টুর সামনে একটি ক্ষীরের বাটি প্রকট হয়ে গেল। দোস্ত, ক্ষীর তো দেখছি অনেক সুস্বাদু। হ্যাঁ বাচ্চা, তুমি ক্ষীর খেয়ে ঘুমিয়ে পড়ো। চিন্টু ঘুমিয়ে পড়লো। এরই মধ্যে সকাল হয়ে গেল। সকালে তার বাবা বাড়িতে ফিরলো। সুনিতা, কি হয়েছে? আমার ছেলে চিন্টু মাটিতে শুয়ে আছে কেন, তাও আবার বারান্দায়? তোমার ছেলে খুবই বেয়াদব হয়ে গেছে। কাল আমার দুই ছেলেকে খুব মেরেছে, আর আমার সাথে ঝগড়া করে নিজেই রাগ করে বাহিরে এসে এভাবে মাটিতে শুয়ে আছে। এরই মধ্যে চিন্টু ঘুম থেকে জেগে উঠল। চিন্টু দেখতে পেল তার বাবা তার সাথে কোনো কথা না বলে ভোলি ও দীপুর কাছে চলে গেল। বাবাও আমার সাথে এমনটা করছে। বাবা একবারও জানতে চাইলো না আমার শরীরটা ভালো আছে কিনা। সবাই আমার সাথে এরকম করছে। আমি এখন কি করব? চিন্টু খুবই কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো আর খেজুর গাছের নিচে বসে কান্না করতে লাগলো। কি হলো দোস্ত, কান্না করছো কেন? আবার কি দুঃখ হয়েছে তোমার? চিন্টু তার মনের সব দুঃখ খেজুর গাছের কাছে বলে দিল। এরপর খেজুর গাছ বলল, বন্ধু তুমি কষ্ট পেও না, আমি তো তোমার সাথে আছি। সমস্ত বিপদ আপদে তোমাকে সাহায্য করব। এমনকি যদি কেউ মারা যায় তাকে জীবিত করার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু দোস্ত, সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তুমি এই খেজুরকে তার ঠোঁটের উপরে রাখবে আর তাকে নাম ধরে ডাকবে। দেখবে সে উঠে কথা বলছে, কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে। খেজুর গাছের সান্ত্বনা পেয়ে চিন্টুর মন অনেক ভালো হয়ে গেল। এভাবেই দিন কাটছিল। কিছুদিন পরে চিন্টুর ছোট ভাইকে সাপে কামড়ালো। যখন এই সংবাদ চিন্টু জানতে পেল, তখন চিন্টু খেজুর গাছ থেকে দৌড়ে তার বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো অনেক লোকজন তার ভাইকে ঘিরে দাঁড়িয়ে আছে। চিন্টু সোজা তার ভাইয়ের কাছে গেল ও তার জাদুর খেজুরকে তার ঠোঁটের উপরে রাখলো। আরে আরে, এই বাচ্চা এসব কি শুরু করেছে? চিন্টু, সর আমার বাচ্চার কাছ থেকে। তোর জন্য আজ আমার বাচ্চার এই অবস্থা। তোর নজর লেগে গেছে, সর বলছি। কিন্তু চিন্টু কারো কথা শুনলো না। খেজুরকে তার ভাই ঠোঁটের উপরে রেখে 3 বার নাম ধরে ডাকলো। সঙ্গে সঙ্গে তার ভাই উঠে বসলো আর বলল, মা মা, আমার পিপাসা পেয়েছে, পানি দাও। চিন্টু তার ভাইকে বাঁচালো, কিন্তু বিনিময়ে তার সবচেয়ে আপন বন্ধুকে হারিয়ে ফেলল। চিন্টুর মা সুনিতা তার নিজের ভুল বুঝতে পারলো ও তার চোখে পানি চলে আসলো। সুনিতা চিন্টুকে বুকে জড়িয়ে ধরলো ও কপালে চুমু দিল। এরপর থেকে সুনিতা চিন্টুকে কখনো সৎ ছেলে মনে করেনি। চিন্টুর সুখের দিন আবারও ফিরে আসলো। এরপর থেকে সুনিতা তার 2 সন্তানের সঙ্গে চিন্টুকেও খুবই ভালোবাসতে লাগলো ও সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো।